পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর, অর্থাৎ 19 পৃষ্ঠা থেকে 57 পৃষ্ঠা পর্যন্ত তোমার প্রথম ইউনিট তথা যে কোনো ইউনিটের পরীক্ষায় যত রকমের প্রশ্ন আসে, আশা করি এই প্রশ্নগুলি টপিক্স বাই টপিক্স পড়লে তোমরা 100% কমন পাবেই। দ্বিতীয় অধ্যায় আর পাশাপাশি থাকবে দ্বিতীয় অধ্যায় রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে সাজেশন, সেই সাজেশনের প্রশ্ন উত্তর দেখবে তোমরা। আর তার মধ্যে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এমসিকিউ, সমস্ত প্রশ্ন বিশ্লেষণ, টেক্সট বইয়ের প্রয়োজনীয় টপিক্স ধরে ধরে বিশ্লেষণ করব। আশা করি সকল পরীক্ষা 100% কমন পড়বেই। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমাদের প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস, সেটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মানবদেহ। এই মানবদেহ চ্যাপ্টারটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আর পরবর্তী যেটা হচ্ছে ভৌত পরিবেশ, আর এই ভৌত পরিবেশের মধ্যে হচ্ছে মাটি, জল ও জীব বৈচিত্র্য। অর্থাৎ তোমার 19 পৃষ্ঠা থেকে 57 পৃষ্ঠা পর্যন্ত আজকের এই আয়োজন। তাই আমার প্রথমেই যদি দেখি এখানে ভৌত পরিবেশে কি কি টপিকস আছে, যেমন মাটি বিষয়ক পার্ট টোটাল আছে হলো 8টি পার্ট। পরে জল বিষয়ক পার্ট কি, মাটির তলার মাটি, মাটি দেখা, মাটি দিয়ে পাকা বাড়ি, মাটি ও জলের বোঝাপড়া, মাটির উপকার অপকার, যত্ন, পুষ্টি, মাটি থেকে সোনার ধান, মাটির উপরে চাষাবাদ, ধসে রাস্তা বন্ধ। অর্থাৎ এই প্রতিটা টপিকস ধরে ধরেই আমি আলাদাভাবে প্রশ্ন উত্তর দেখাবো। আর চেনা অচেনা জলাশয়, নতুন জলাশয়, এরকম করে জল বিষয়ক যেটা আছে সেটা এখানে আছে তোমার 9 থেকে 18 পর্যন্ত টপিকস। এবং জীবজগত ও পরিবেশ সেটা নিয়ে পার্ট আছে হলো 19 থেকে 29 পর্যন্ত। টোটাল টপিকস ধরে ধরে যত রকমের প্রশ্ন আসতে পারে সব প্রশ্নই এখন দেখানো হবে। তা আবার বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমাদের বলেছি যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার এই অধ্যায়ের যে সাজেশন, সেই সাজেশনের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখব। একটু বড় করে দেখি। মাটি একটি স্বাভাবিক উপাদান হলো, এখানে যে কথাগুলি আছে আমরা এক এক করে সম্পূর্ণ প্রশ্নই দেখতেছি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের ঠিক উত্তর নির্বাচন করো। মাটির একটি স্বাভাবিক উপাদান, মাটির একটি স্বাভাবিক গাছের পাতা। এখানে কিন্তু এই যে গাছের পাতা আছে, আমরা গাছের পাতা উত্তর দিয়ে দেব। মাটির একটি স্বাভাবিক উপাদান। আর এখানে যদি আমরা বলি ঘাসের টুকরো, ঘাসের টুকরো, অর্থাৎ ঘ নম্বরে আছে, কারণ প্লাস্টিকের কুচি অপশন বেঁধে। এরপরে আমরা এই 1 নম্বর দেখি গাছের পাতা, অ্যালুমিনিয়ামের কুচি, এরকম। তাই আমরা উত্তর হবে গাছের পাতা। এরপরের প্রশ্ন, শামুক খোল এক ধরনের কি? শামুক খোল এক ধরনের পাখি। শামুক খোল এক ধরনের পাখি। আমরা উত্তরটা যদি দেখি, আসলে শামুক খোল একটি জলচর পাখি। এরপরে আমরা যদি দেখি 1-3, একটি মেরুদণ্ড প্রাণী হলো কেঁচো, কেন্ন, টিকটিকি, শামুক। আসলে টিকটিকি একটি মেরুদণ্ড প্রাণী। গ নম্বরের উত্তর হবে টিকটিকি। তাহলে আমরা উত্তর টিকটিকি দিয়ে দেব। এরপরের প্রশ্ন হচ্ছে 1-4, একটি বন্য পশু কি? হরিণ, গরু, ছাগল, মোষ। আসলে এটা হরিণ হচ্ছে একটা বন্য পশু। ক নম্বর। তারপরে আমরা আলাদা যদি একটা দেখি, একটি বনভূমির ফুল কোনটা? ছাতিম একটা বনের ফুল, ঠিক আছে, কারণ ছাতিম গাছ সাধারণত বনাঞ্চলে জন্মায়। তারপরে 1-5, ছবিগুলো দেখে প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও। এটা প্রজাপতি, মাছ, গিরগিটি, চিংড়ি। কোন প্রাণীর মেরুদণ্ডী তার পাখনা আছে? আমরা যদি দেখি প্রজাপতি, মাছ, গিরগিটি, চিংড়ি, এর মধ্যে মাছ হচ্ছে মেরুদণ্ডী, মাছের মেরুদণ্ড আছে এবং চলার জন্য পাখনা থাকে। এরপরে 1-6, ঠিক জোরটি নির্বাচন করলে জলের ভাসমান গাছ জবা, পাহাড়ি অঞ্চলের গাছ, এরকম কোনটা? তাহলে এখানে হচ্ছে উত্তর হবে পাহাড়ি অঞ্চলের গাছ, যেমন পাইন। পাইন গাছ পাহাড়ি এলাকায় জন্মায়। এরপরের প্রশ্ন 1-7, কোন কারণে তোমার কি হলো মাটির গুণ নষ্ট হয় না? এটা যদি আমরা বলি, চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে মাটির গুণ নষ্ট হয় না, অর্থাৎ গ নম্বর উত্তর। এরপরে 1-8 কি বলছে? একটি গৃহপালিত প্রাণীর উদাহরণ। একটি গৃহপালিত হচ্ছে গরু। ক নম্বর উত্তর। গরু গৃহপালিত প্রাণী, শিয়াল বন্য প্রাণী। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেখি যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো কি? সেটি হলো কেঁচো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। খ নম্বর। 1-10 কি বলছে? 1-10 হচ্ছে প্রদত্ত যেটি সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো
তোমার আতশ কাচের সাহায্যে নমুনার পরীক্ষা করা যায়। আমরা বাকি যে প্রশ্নগুলো একটু বুনো প্রাণীর উদাহরণ, যে প্রাণীটি অমেরুদণ্ড প্রাণী, এরকম করে সমস্ত প্রশ্ন আমরা দেখেছি। এরপর আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি, ড্যাশ মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। আমরা যদি বলি তোমার এঁটেল মাটির চাষ করতে হলে বীজ আর জল ছাড়াও ড্যাশ চাই। চাষ করতে গেলে বীজ আর জল ছাড়া উর্বর মাটি চাই, কারণ ফসল জন্মাতে বীজ ও জল ছাড়া পুষ্টি সমৃদ্ধ উর্বর মাটির প্রয়োজন। উর্বর মাটিতে প্রয়োজনীয় খনিজ জৈব পদার্থ থাকে। দোআঁশ মাটিতে ড্যাশ ও ড্যাশ প্রায় সমপরিমাণ, বালি ও কাদা প্রায় সমপরিমাণ। দোআঁশ মাটি হলো বালি ও কাদার মিশ্রণ, তাই এটি জল ধারণ নিষ্কাশন দুটোই ঠিকভাবে করতে পারে, চাষের জন্য সবচেয়ে ভালো। এরপরে তোমার 3 নম্বরের প্রশ্ন, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, এটা সত্য। এঁটেল মাটি কণা ছোট ঘনভাবে, তাই। চড়ুই কাক পাখিরা সহজেই পোষ মানে, কোন? এটা মিথ্যা। কারণ চড়ুই কাক সাধারণত বন্য প্রাণী বা পাখি, এরা সহজেই গৃহপালিত হয় না। এরপরে জৈব সার দিলে মাটি উর্বর হয় না, আসলে এটা মিথ্যা। জৈব সার মাটির উর্বরতা বাড়ায়, ক্ষতি করে না। পুকুরের জল নোনা না হলে ভালো লাগে, সত্য। এরপরে তোমার 4 নম্বরে একটি বাক্য, কম্পোস্ট কী জাতীয় সার? কম্পোস্ট যদি বলে পচা পাতা, রান্নাঘরের বর্জ্য ইত্যাদি থেকে কম্পোস্ট তৈরি হয়, এটি মাটির জন্য উপকারী। জলে পাওয়া যায় এমন দুটি মেরুদণ্ড প্রাণীর নাম লেখো। মাছ ও কুমির। মাছ এবং কুমির মেরুদণ্ড আছে, তারা জলে থাকে। একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল উপযোগে সাহায্য করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি জল জীবাণুমুক্ত করতে সাহায্য করে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নগুলিতে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। কী কী কারণে ভূমিক্ষয় হয়? তাহলে ভূমিক্ষয় প্রধানত বৃষ্টির জল, নদীর স্রোত, ঝড়ের কারণে হয়। গাছ কাটার হলে মাটির উপরের উর্বর স্তর সহজে ধুয়ে যায়। অতিরিক্ত চাষ ও পাহাড় কাটা ভূমিক্ষয়ের কারণ। গাছের শিকড় মাটি ধরে রাখে, গাছ না থাকলে মাটি সরে যায়, এতে জমির উর্বরতা কমে যায়। মাটির একটি উপকারী এবং দুটি অপকারী উপাদানের নাম লেখো। মাটির একটি উপকারী উপাদান হচ্ছে জৈব পদার্থ, আর অপকারী উপাদান প্লাস্টিক ও কাঁচের টুকরা। এরপরের প্রশ্ন, তোমার জানা 3টি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো। কেঁচো, শামুক, প্রজাপতি। এদের মেরুদণ্ড নাই, এরা অমেরুদণ্ড প্রাণী। এরপরে কি কি কারণে, পরের প্রশ্ন দেখি, বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো? বৃষ্টির জল ধরে রেখে, বৃষ্টির জল জমিয়ে চাষের কাজে ব্যবহার করা যায়, গাছপালা জল দেওয়ার কাজে লাগে, পুকুর ও জল ধারা ভরাতে ব্যবহার করা যায়, এতে জল সংকট কমে। তারপরে তোমার পাঁচের পাঁচ মানে এই যেটা, তোমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। বৃষ্টির জল জমিয়ে চাষের কাজে ব্যবহার করা যায়, গাছপালা জল দেওয়ার কাজে, পুকুর ও জল ধারণ, ওটা তো আমরা পড়েছি। পরের প্রশ্ন 5-এর 5, লোহা জং ধরা একটি রাসায়নিক বিক্রিয়া, দুধ টক হয়ে দই হওয়াও রাসায়নিক বিক্রিয়া। এরপরের প্রশ্ন, কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো? এঁটেল মাটি ধান চাষের জন্য ভালো, এই মাটি বেশি জল ধরে রাখতে পারে, ধান চাষ বেশি জল প্রয়োজন হয়। এঁটেল মাটি জল ধারণ ক্ষমতা বেশি, তাই ধান ভালো জন্মায়। এরপরে কোনো একটি জলাভূমির জল কিছুতেই শুকায় না, এই বক্তব্য থেকে তুমি ওই জলাভূমি সম্বন্ধে কী সিদ্ধান্তে আসতে পারো? দোআঁশ মাটিতে চাষের জন্য কেন উপযুক্ত? দোআঁশ মাটি বালি ও কাদা প্রায় সমান পরিমাণ থাকে। এই মাটি যেমন প্রয়োজন মতো জল ধরে রাখতে পারে, তেমনি অতিরিক্ত জল বেরও করে দিতে পারে, তাই অধিকাংশ ফসল চাষের জন্য দোআঁশ মাটি খুব উপযুক্ত। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, পুকুরে কি কি জিনিস ফেললে পুকুরের জল দূষিত হয়? যেমন মাটি কিভাবে তৈরি হয়? মাটি ধীরে ধীরে তৈরি হয়। বড় বড় শিলা বহু বছর ধরে রোদ, বৃষ্টি, বাতাস পরিবর্তনের প্রভাবে ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। প্রক্রিয়া আবহাওয়া বিকার বলে। বৃষ্টির জল শিলার ফাঁকে ঢুকে জমে বরফ হলে শিলা ফেটে যায়। বাতাস ধুলো এবং বালি বহন করে শিলাকে ক্ষয় করে। নদীর স্রোত শিলা ভেঙে দেয়। এই ভাঙা শিলার কণার সঙ্গে পচা গাছপালা, মৃত প্রাণীর দেহ মিশে জৈব পদার্থ তৈরি হয়। বহু বছর এই প্রক্রিয়া উর্বর মাটি সৃষ্টি হয়। মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। এরপরের প্রশ্ন, মানুষ বিভিন্ন পশুদের পোষ মানায় কেন? এরপরে যেমন পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার? পুকুরের জল পরিষ্কার করতে, কারণ পুকুরের জল প্রথমত পুকুরে আবর্জনা বা প্লাস্টিক ফেলা উচিত নয়। দ্বিতীয়ত কারখানার নোংরা জল ও নর্দমার জল পুকুরে ঢুকতে দেওয়া যাবে না। তৃতীয়ত পুকুরের চারপাশ গাছ লাগাতে হবে যাতে মাটি ধুয়ে না যায়। চতুর্থত নিয়মিত জল পরিষ্কার ও আগাছা সরাতে হবে। এরপরের প্রশ্ন,
জীববৈচিত্র্য বলতে কী বোঝো? এর গুরুত্ব লেখো। পৃথিবীতে বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী, অণুজীবের বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে। হ্যাঁ, জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে, উদ্ভিদ অক্সিজেন দেয়, প্রাণীরা খাদ্য শৃঙ্খল বজায় রাখে, বিভিন্ন জীব একে অপরের উপর নির্ভরশীল। কোনো একটি প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হলে পরিবেশের ক্ষতি হয়, তাই জীববৈচিত্র্য রক্ষা করা খুব জরুরি। এরপরে প্রশ্ন হচ্ছে, পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিয়ম মানা উচিত? পুকুরের জল আমাদের দৈনন্দিন কাজে লাগে, তা পুকুর পরিষ্কার রাখা জরুরি। প্রথমত, পুকুরে আবর্জনা, প্লাস্টিক বা পচা জিনিস ফেলা উচিত নয়। দ্বিতীয়ত, নর্দমার জল বা কারখানার বর্জ্য পুকুরে মেশানো যাবে না। তৃতীয়ত, পুকুরের চারপাশে গাছ লাগাতে হবে যাতে বৃষ্টির জল মাটি ধুয়ে নিয়ে না যায়। চতুর্থত, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। এই নিয়মগুলি মানলে পুকুরের জল দূষণ মুক্ত থাকবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, কম গভীর টিউবওয়েল জল খাওয়া উচিত নয় কেন? কম গভীর টিউবওয়েলের জল অনেক সময় দূষিত হতে পারে। মাটির উপরের স্তরে জীবাণু, নোংরা জল বা রাসায়নিক পদার্থ থাকে। কম গভীর নলকূপ সেই স্তর থেকে জল তোলে, ফলে জলে আর্সেনিক বা ক্ষতিকর জীবাণু থাকতে পারে। এই জল খেলে পেটের রোগ বা অন্যান্য অসুখ হতে পারে, তাই গভীর নলকূপের জল ব্যবহার করা নিরাপদ। এরপর, কোন অঞ্চলে জীববৈচিত্র্য কমে গেলে তার ফল কী হতে পারে? কোন অঞ্চলে জীববৈচিত্র্য কমে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, খাদ্য শৃঙ্খল ভেঙে যায়, একটি প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হলে অন্য প্রাণী খাদ্যের অভাব হয়, ফসল উৎপাদন কমে যেতে পারে, পরিবেশ দূষণও বাড়তে পারে। তাই জীববৈচিত্র্য রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। এরপরের প্রশ্ন, পরিবেশের রক্ষায় গাছের গুরুত্ব লেখো। গাছ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছ অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে ভূমিক্ষয় কম হয়। গাছ পশুপাখির বাসস্থান। গাছ বৃষ্টি হতে সাহায্য করে এবং পরিবেশ ঠান্ডা রাখে, তাই বেশি বেশি গাছ লাগানো উচিত। এরপরে 6-8, পলিথিন ব্যবহার কেন ক্ষতিকর? পলিথিন ব্যবহার সহজে পচে না, এটি মাটিতে জমে মাটির উর্বরতা কমায়, ড্রেন বা নালা বন্ধ করে, জলাবদ্ধতা সৃষ্টি করে, পশুপাখির পলিথিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে, তাই পলিথিনের ব্যবহার কমানো উচিত। এরপরের প্রশ্ন, কীভাবে মাটির উর্বরতা বাড়ানো যায়? মাটির উর্বরতা বাড়াতে জৈব সার ব্যবহার করা উচিত। কম্পোস্ট ও গোবর সার মাটির পুষ্টিগুণ বাড়ায়। একই জমিতে বারবার একই ফসল না চাষ করে ফসল পর্যায়ক্রমে চাষ করা উচিত। রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে, গাছ লাগাতে হবে, এভাবে মাটির উর্বরতা বাড়ানো যায়। হ্যাঁ, এই ছিল তোমার টোটালি যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে সাজেশন, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। যেরকম অধ্যায় 2, যেটা মাটি বিষয়ক পাঠ, বিভিন্ন এই যে পাঠগুলি এক একটি ধরে ধরে, কারণ দুটো পাঠ একসাথে দিয়ে দিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।